দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ার যেমন ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি, তেমনি দক্ষিণবঙ্গের মতুয়াগড় অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার 21টি মতুয়া মেজরিটি বিধানসভা কেন্দ্র হচ্ছে ভারতীয় জনতা পার্টির সব থেকে শক্ত ঘাঁটি। যে বিধানসভা আসনগুলো থেকে 19, 21 ও 24-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ঢালাও সমর্থন পেয়েছিল, কিন্তু এসআইআর এর যেমন সংখ্যার দিক থেকে মুসলিম মেজরিটি মালদা, মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বেশি নাম বাদ পড়েছে, তেমনি পার্সেন্টেজ বা শতাংশের দিক থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে এই মতুয়া মেজরিটি নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলাতে। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিচারাধীন তালিকায় থাকা প্রায় 78% নাম বাদ পড়েছে নদিয়া ও 60 থেকে 65% নাম বাদ পড়েছে উত্তর চব্বিশ পরগনার মতুয়া মেজরিটি বিধানসভা কেন্দ্রগুলো থেকে। এই মাটিতে আমার জন্ম, আমি বাংলাদেশি নই, আমি পাকিস্তানি নই, ভারত সরকারের রিপাবলিক অফ ইন্ডিয়া প্রথম শ্রেণীর নাগরিকের ইন্টারন্যাশনাল পাসপোর্ট আমার বাবার নাম আছে, আমার ভাইয়ের নাম আছে, বোনের নাম আছে, কিন্তু আমার নাম নেই। আমি শান্তনু এবং বিজেপি নরেন্দ্র মোদীর কাছে আমি দাবি করছি যে আপনারা যে ভাওতাবাজি দিয়ে আমাদেরকে প্রশ্রয় দিয়েছিলেন যে আপনাদের কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আচ্ছা কেন আমাদের নামটা বাদ গেল? শান্তনু ঠাকুর পরিষ্কার বলেছিল ভোটার কাটা গেলে আমার কাছে আসবে, আমি ভোট তুলে দেব। আজকে তার কথার কিন্তু পরিবর্তন এসেছে, তিনি বলছেন আমরা কি করবো, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তুমি মতুয়াদের ভোট নিয়ে এমপি হয়েছো, আজকে সেই মতুয়ারা যদি পশ্চিমবঙ্গে ভারতবর্ষে অবৈধ হয়, তাদের ভোট যদি ডাউটফুল হয়, তাহলে তুমিও ডাউটফুল এমপি, তোমার ওই পদে থাকার কোনো অধিকারই নেই। শান্তনু ঠাকুর মন্ত্রী হলো আর আমাদেরকে আজকে লাথি খেতে হবে? আমরা ক্যাম্পে থাকবো, গরুর মতন ক্যাম্পে গিয়ে থাকবো? তাহলে এই যে এত বড় সংখ্যায় নাম বাদ পড়েছে এবং তা নিয়ে সাধারণ জনগণের, মতুয়াগড়ের সাধারণ জনগণের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভের জন্ম নিয়েছে, তা সামলে কি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে মতুয়াগড়ের তাদের জেতা আসনগুলোতে ফলাফল ধরে রাখতে পারবে, নাকি এই ভোট কাটাকাটির সমীকরণে অর্থাৎ এসআইআর এ ভোট বাদ পড়ার সমীকরণে তুলনামূলক মতুয়া ভোটে পিছিয়ে পড়া তৃণমূল কংগ্রেস মতুয়াগড়ের আসনগুলোতে ঘাসফুল ফোটাবে? কার পাল্লা ভারী এসআইআর পরবর্তী মতুয়াগড়ে? কি বলছে মতুয়াগড়ের আবহাওয়া? হ্যাঁ, তা নিয়ে একটি জনমত সমীক্ষা করেছিল এসআইআর পরবর্তী আবহাওয়ায় বেঙ্গল সার্ভে কোম্পানি। বোঝার চেষ্টা করেছিল এসআইআর এই যে মতুয়াদের নাম বাদ পড়েছে এবং নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকার এই যে মতুয়াদের সিএতে ফর্ম ফিল আপ করানোর পরেও এখনো পর্যন্ত তাদের নাগরিকত্ব দেয়নি, তার ফলে এই নির্বাচনে তাদের সমর্থন কোন দিকে থাকবে, ভারতীয় জনতা পার্টিতে নাকি তৃণমূল কংগ্রেসের দিকে? তো চলুন দেখে নেওয়া যাক এই 21টি মতুয়া মেজরিটি বিধানসভা আসনে বেঙ্গল সার্ভে কোম্পানি যে জনমত সমীক্ষা করেছিল এসআইআর পরবর্তী আবহে, তাতে কি ফলাফলের ইঙ্গিত বা আভাস উঠে এসেছে এই 21টি মতুয়া মেজরিটি বিধানসভা আসনগুলোতে, যেখানে নির্বাচন হতে চলেছে দ্বিতীয় দফাতে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক নদিয়া জেলা দিয়ে। যে নদিয়া জেলায় মোট 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এই 17টি বিধানসভা কেন্দ্র বা 17টি বিধানসভা আসনের মধ্যে 7টি বিধানসভা আসন রয়েছে মতুয়া মেজরিটি, অর্থাৎ এখানে সম্পূর্ণ জয় পরাজয় নির্ভর করে এই মতুয়া ভোট ব্যাংকের উপরে। তো চলুন তাহলে শুরু করা যাক প্রথম মতুয়া মেজরিটি আসন নদিয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিম দিয়ে। এই রানাঘাট উত্তর পশ্চিমে মূলত 38 থেকে 40% মতুয়া সম্প্রদায়ের মানুষজন বসবাস করে, অর্থাৎ বলা চলে এই রানাঘাট উত্তর পশ্চিম আসনের কিন্তু ভাগ্য নির্ধারক এই মতুয়া সম্প্রদায়ের মানুষজন। তো সেখান থেকে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তাপস ঘোষকে এবং ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে পার্থ সারথী চ্যাটার্জিকে। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে এখান থেকে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। তবে আশ্চর্যের বিষয় 2024 লোকসভা নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই রানাঘাট উত্তর পশ্চিম আসন তাদের লিড ধরে রাখতে পারেনি। আর এসআইআরে এই রানাঘাট উত্তর পশ্চিম আসন থেকে প্রায় 20,000 মানুষের নাম বাদ পড়েছে, অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের নাম বাদ পড়ে গিয়েছে। সেই জায়গা থেকে এই নির্বাচনের ট্রেন্ড ও সেখানকার সাধারণ জনগণের মতামত বলছে এই আসনটা এবার ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। রানাঘাট উত্তর পশ্চিম আসনে 2026 বিধানসভা নির্বাচনে ঘাসফুল ফুটতে পারে। পরবর্তী আসন রানাঘাট উত্তর পূর্ব, 52 থেকে 54% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস। 2021 বিধানসভা নির্বাচনে এই আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। 2024 লোকসভা নির্বাচনেও এই আসনে ভারতীয় জনতা পার্টি আগিয়েছিল। এই নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বর্ণালী দে রায়কে এবং ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে অসীম বিশ্বাসকে। আর সেই জায়গা থেকে এই নির্বাচনের ট্রেন্ড ও এসআইআর পরবর্তী সমীক্ষা যা বলছে তাতে এই আসনটা আবারও ভারতীয় জনতা পার্টি ঝুলিতে থাকতে পারে। পরবর্তী আসন রানাঘাট দক্ষিণ, 60 থেকে 62% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস, অর্থাৎ টপ মতুয়া মেজরিটি বিধানসভা আসন। সেই জায়গা থেকে এই আসনে 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। তবে এই আসনে কিন্তু পরবর্তী 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তাদের লিড ধরে রাখতে পারেনি, সেখানে তৃণমূল কংগ্রেস আগিয়েছিল। সেই জায়গা থেকে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করেছে সৌগত কুমার বর্মনকে এবং
ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে অসীম কুমার বিশ্বাসকে। তো এই নির্বাচনে কি ফলাফল হতে পারে? যে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে প্রায় 29,000 নাম বাদ পড়েছে এসআইআর বিচারাধীন তালিকা থেকে, এই নির্বাচনে বেঙ্গল সার্ভে কোম্পানির জনমত সমীক্ষা রিপোর্ট বলছে এই আসনটা এবারে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়লাভ করতে পারে। পরবর্তী আসন নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ, 60 থেকে 62% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সমীর কুমার পোদ্দারকে এবং ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে সুকান্ত বিশ্বাসকে। ভারতীয় জনতা পার্টি এই আসনে বড়সড় মার্জিনে জয়লাভ করেছিল 2021 বিধানসভা নির্বাচনে। 2024-এও তাদের এখানে লিড ছিল বেশ লম্বা চওড়া। এই নির্বাচনেও কিন্তু আমাদের সার্ভে বা আমাদের জনমত সমীক্ষা বলছে এই কৃষ্ণগঞ্জ আসনটা আবারও ভারতীয় জনতা পার্টির দখলে থাকতে চলেছে। পরবর্তী আসন চাকদাতে প্রায় 53 থেকে 56% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এইখানে ভারতীয় জনতা পার্টি 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল 12,000 মার্জিনে, কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে এখানে তাদের মার্জিন অনেকটা ডাউন হয়ে গিয়েছিল। 3,000 সামথিং তারা লিড দিতে পেরেছিল এই চাকদা আসন থেকে। তো এই চাকদা আসনে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে শুভঙ্কর সিংহকে এবং ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে বঙ্কিমচন্দ্র ঘোষকে। আমাদের জনমত সমীক্ষা বলছে এই চাকদা আসনটা এবার ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে, কারণ এসআইআর এই চাকদা আসন থেকে প্রায় 42,000 নাম বাদ পড়েছে, যেখানে ভারতীয় জনতা পার্টি মাত্র 12,000 ভোটের মার্জিনে জয়লাভ করেছিল বিগত 2021 বিধানসভা নির্বাচনে। পরবর্তী আসন কল্যাণী নিয়ে আপনাদের নতুন করে বলার মতো কিচ্ছু নেই। এই কল্যাণীতে ভারতীয় জনতা পার্টি বিগত দিনে জয়লাভ করেছিল, কিন্তু এখানকার যিনি প্রার্থী ছিলেন অম্বিকা রায়, সেই অম্বিকা রায়ের নামে ঢের অভিযোগ রয়েছে। এই অম্বিকা রায় 2021 বিধানসভা নির্বাচনে মাত্র 2,200 ভোটের ব্যবধানে এখান থেকে জয়লাভ করেছিল, কিন্তু তারপরে এমস কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে যায়। অর্থাৎ এই যে কল্যাণীতে এমস হাসপাতাল রয়েছে সেখানে যে চাকরি দেওয়া, সেই চাকরি ঘোটালা নিয়ে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সরবত শুরু করে। প্রচুর লোকের জীবন নষ্ট করে দিয়েছে এই অম্বিকা রায়। প্রকৃত যারা পার্টির কর্মী রাতের অন্ধকারে তৃণমূলের চোরগুন্ডাদের সাথে মিলিত হয়ে কোটি কোটি টাকার গেম খেলছে ওখানে। হবে না, তার কারণ কি এত চুরি করেছে, হবে না। তো এই চাকরি দুর্নীতিতে অভিযুক্ত 2,200 ভোটের ব্যবধানে জয়লাভ করা কল্যাণীর অম্বিকা রায়কে ভারতীয় জনতা পার্টি এবার চেঞ্জ করে দিয়েছে। সেখানে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি অনুপম বিশ্বাসকে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অতীন্দ্র মণ্ডলকে। তবে অনুপম বিশ্বাসকে প্রার্থী করেও ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের ক্ষোভের আঁচে জল ঢালতে পারেনি। অনুপম বিশ্বাসের নাম ঘোষণার পরে থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা অনুপম বিশ্বাস বহিরাগত, তাকে তারা মানতে রাজি নয় বলে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল কলকাতার পার্টি অফিসে। অর্থাৎ সব মিলিয়ে আমাদের জনমত সমীক্ষা যা ইঙ্গিত করছে এই কল্যাণী আসনটা এবার ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। এই কল্যাণী আসনে তৃণমূল কংগ্রেস ঘাসফুল ফোটাতে পারে এই নির্বাচনে। পরবর্তী ও নদিয়া জেলার শেষ আসন হরিণঘাটা থেকে বিগত নির্বাচনে আপনারা জানেন কবিয়াল অসীম সরকার জয়লাভ করেছিল 15,000 ভোটের ব্যবধানে, এবং পরবর্তী লোকসভা নির্বাচনে এই অসীম সরকার কিন্তু মোটামুটি তাদের লিডটা সেখান থেকে ধরে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু এই অসীম সরকারকে পুনরায় আবার এই হরিণঘাটাতে প্রার্থী করাতে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরা অসীম সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা প্রার্থী মানতে রাজি নয়, কারণ অসীম সরকার সেখানকার স্থানীয় নয়। বিগত নির্বাচনে অসীম সরকার সেখানে কোনো কাজ করেনি, অসীম সরকার কোনো রকম ডেভেলপমেন্ট বা উন্নয়ন করেনি। তো সব মিলিয়ে যা দেখা যাচ্ছে এই হরিণঘাটা কেন্দ্রে প্রায় এসআইআর 21,000 সামথিং নাম বাদ পড়েছে, এবং এই অসীম সরকারের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকানভেন্সি তৈরি হয়েছে, সাধারণ ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে যে বিক্ষোভ তৈরি হয়েছে, তা কাটিয়েও কিন্তু এই অসীম সরকার এই নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করতে পারে। অর্থাৎ আমাদের সমীক্ষা বলছে অসীম সরকারের বিরুদ্ধে হাজার ক্ষোভ থাকার পরেও কিন্তু এই হরিণঘাটা আসনে আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে, অর্থাৎ অসীম সরকার শেষ হাসি আসতে পারে। তো চলুন এবার আসা যাক উত্তর 24 পরগনাতে। উত্তর 24 পরগনাতে আপনারা জানেন 33টা আসন রয়েছে, বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে 7টা কিন্তু টপ মতুয়া মেজরিটি বিধানসভা আসন রয়েছে। তো সেই জায়গা থেকে যা দেখা যাচ্ছে এই উত্তর 24 পরগনা জেলায় এসআইআর যে নাম বাদ পড়েছিল আপনাদের আমরা আগেই বললাম, সেই এসআইআর নাম বাদ পড়ার পরবর্তী যে সমীক্ষা, তাতে এই বাগদা কেন্দ্র থেকে বিগত 2021 বিধানসভা নির্বাচনে যিনি জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনি তো আবার পাল্টি মেরে তৃণমূল কংগ্রেসে চলে এসেছিলেন, বিশ্বজিৎ দাস। তো বিশ্বজিৎ দাস যে বাগদা কেন্দ্র থেকে 10,000 ভোটে জয়লাভ করেছিল, সেই বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে চলে আসা এবং তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়াতে সেখানে বাই ইলেকশন হয়েছিল। সেই বাই ইলেকশনে মধুপর্ণা ঠাকুর, অর্থাৎ ঠাকুরবাড়ির মমতাবালা দেবীর কন্যা মধুপর্ণা ঠাকুর সেখান থেকে কন্টেস্ট করে 33,400 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পরাজিত করেছিল। তো এই নির্বাচনে সেখানকার ট্রেন্ড যা বলছে, তাতে এই আসনটা আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে থাকতে পারে। অর্থাৎ বাগদা থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে, 21-এ যেটা ছিল ভারতীয় জনতা পার্টির হাতে। পরবর্তী আসন বনগাঁ উত্তর।
65 থেকে 70% মতুয়া সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। বিগত 2021 বিধানসভা নির্বাচনে এই আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 10,000 ভোটের ব্যবধানে, কিন্তু পরবর্তী 2024 লোকসভা নির্বাচনে এই আসনে তাদের জয়ের মার্জিন কমে দাঁড়ায় 3,537, 3,500 সামথিং। তো সেখান থেকে ভারতীয় জনতা পার্টি এবার প্রার্থী করেছে অশোক কীর্তনিয়াকে। বিতর্কিত ব্যক্তিত্ব অশোক কীর্তনিয়া, যার নাকি নাগরিকত্ব এই পশ্চিমবাংলার নয়, যিনি নাকি ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে ভারতীয় জনতা পার্টির টিকিটে বিধায়ক হয়েছিল 2021 বিধানসভা নির্বাচনে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল। তো সেই অশোক কীর্তনিয়াকে আবার এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করেছে। যে অশোক কীর্তনিয়া সম্প্রতি 2-3 বার প্রচারে বেরিয়ে সাধারণ জনগণের ক্ষোভের মুখে পড়েছিল, এবং তার বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে। তবে এই নির্বাচনের ট্রেন্ড যা বলছে, এবং এই বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে SIR এর নাম বাদ পড়েছে প্রায় 40,000 সামথিং বিচারাধীন তালিকায় নাম বাদ পড়েছে। তো সেই জায়গা থেকে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, আমাদের জনমত সমীক্ষা যা বলছে, তাতে এই বনগাঁ উত্তর আসনটা এবার ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে। এই আসনে এবার বিশ্বজিৎ দাস অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী শেষ হাসি আসতে পারে। পরবর্তী আসন বনগাঁ দক্ষিণ, 60 থেকে 68% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এখানে তৃণমূল কংগ্রেস ভালোই শক্তিশালী ছিল বিগত দিনেও। এই আসনে মাত্র 1,100 ভোটের ব্যবধানে 2021 বিধানসভা নির্বাচনে স্বপন মজুমদার ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে 4,500 ডেভিসিট খেয়েছে ভারতীয় জনতা পার্টি এই আসন থেকে। আর সেই জায়গা থেকে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ঋতুপর্ণা আড্ডকে। সব মিলিয়ে আমাদের জনমত সমীক্ষা ইঙ্গিত করেছে এই আসন ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হয়ে এবার তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে। পরবর্তী আসন গাইঘাটা, আপনারা জানেন এই আসন থেকে 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত ঠাকুর জয়লাভ করেছিল। জয়ের মার্জিন ছিল কত? মাত্র 4,000। 2021 বিধানসভা নির্বাচনে মাত্র 4,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল সুব্রত ঠাকুর, ঠাকুর বাড়ির জ্যেষ্ঠ পুত্র সুব্রত ঠাকুর। যে সুব্রত ঠাকুরের কেচ্চা কাহিনী সম্প্রতি ভাইরাল হয়েছে। পরবর্তী লোকসভা নির্বাচনে এই সুব্রত ঠাকুর তার জয়ের মার্জিন ধরে রাখতে পারেনি, লিড কমে দাঁড়িয়েছিল 1200-তে। অর্থাৎ 4,000 যে মার্জিনে জয়লাভ করেছিল 2021 বিধানসভা নির্বাচনে এই সুব্রত ঠাকুর, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা আগিয়ে গিয়েছিল। আর এইবারে অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তাকে সেখান থেকে প্রার্থী করাতে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী চরিত্রহীন লম্পট অভিযোগ তুলে এবং ভিডিও ভাইরাল করে দিয়ে নির্দলে প্রার্থী হয়েছিল, আপনারা দেখেছিলেন। সেই জায়গা থেকে এই নির্বাচনে কিন্তু সব থেকে বড় ব্লান্ডারের মুখোমুখি হতে চলেছে ভারতীয় জনতা পার্টি মতুয়াগড়ের এই গাইঘাটা আসনে। এই গাইঘাটা আসনে ঠাকুর বাড়ির সন্তান এবারে পরাজিত হতে পারে, অর্থাৎ যাদেরকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি মতুয়াদেরকে কুমির ছানার মতো ব্যবহার করছে, সেই মতুয়া ঠাকুর বাড়ির সুব্রত ঠাকুর এই নির্বাচনে এই গাইঘাটা আসন থেকে পরাজিত হতে পারে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত করেছে। পরবর্তী আসনে আসি সরবনগর। এই সরবনগরে 33 থেকে 37% মতুয়া সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। বিগত নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীণা মণ্ডল জয়লাভ করেছিল। এই নির্বাচনেও সেই বীণা মণ্ডলকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন দিয়েছে এই আসন থেকে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে তারক সাহা। 2024 লোকসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস আগিয়েছিল। এই নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, তেমনটাই আমাদের জনমত সমীক্ষা ইঙ্গিত করেছে। পরবর্তী আসন অশোকনগরে প্রায় 30 থেকে 34% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস, এবং এই আসনটা কিন্তু তৃণমূল কংগ্রেস এক প্রকার বলা চলে গড় বানিয়ে ফেলেছে। এখান থেকে বিগত নির্বাচনে নারায়ণ গোস্বামী জয়লাভ করেছিল, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। এই নির্বাচনেও নারায়ণ গোস্বামীকে প্রার্থী করেছে। 2024 এই আসন থেকে তৃণমূল কংগ্রেস লিড করেছিল। এই নির্বাচনেও এই আসন থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরবর্তী আসন হাবড়াতে প্রায় 25 থেকে 28% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে। যদিও এই জ্যোতিপ্রিয় মল্লিককে মাঝখানে ইডি সিবিআই করা রাসায়ন দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল, তো পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস সেখান থেকে আবার সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর ভরসা করেছে। তবে আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট যা বলছে, এখানে 25 থেকে 28% মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস হলেও এই আসনের কিন্তু মূল ফ্যাক্টর মতুয়া সম্প্রদায় নয়। তো সেই জায়গা থেকে এই আসনে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করতে পারে। বাকি যে 7টা মতুয়া মেজরিটি আসন রয়েছে, সেই 7টা মতুয়া মেজরিটি আসনে কিন্তু 15 থেকে 20% মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস। এই আসনগুলোতে কিন্তু ওই উত্তর 24 পরগনার বনগাঁ, বাগদা বা নদিয়া, ওই রানাঘাট, চাকদা, কল্যাণীর মতো মতুয়ারা কিন্তু মূল ফ্যাক্টর নয়। যেহেতু এখানে 15 থেকে 20% মতুয়া সম্প্রদায়ের মানুষজন বসবাস করে, সেহেতু এখানকার জয় পরাজয়ের কিন্তু নির্ণায়ক
মতুয়া সম্প্রদায় নয়। সেই জায়গা থেকে এই উত্তর 24 পরগনার হাওড়া, দেগঙ্গা, আমডাঙ্গা, রাজারহাট, গোপালপুর, জগদ্দল বা দক্ষিণ 24 পরগনার বারাইপুর, পূর্ব কসবা, কুলতলি ও মগরাহাটে কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের ওপরে ডিপেন্ড করে না সেইখানে সেই আসন থেকে কে জিতবে বা কে হারবে। তো সেই জায়গা থেকে আমরা যা দেখছি বিগত নির্বাচনগুলোতে কিন্তু এই আসনগুলোতে অর্থাৎ এই 7টা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? এই মতুয়াগড়ের 21টা বিধানসভা কেন্দ্রের মধ্যে যে টপ 14টা বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 11টাতে জয়লাভ করেছিল, সেখানে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 4টি আসন এবং তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 10টি আসন। তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা ইঙ্গিত করেছে। অর্থাৎ এই যে এসআইআর এর নাম বাদ পড়া এবং নাগরিকত্ব দেওয়ার টোপ দিয়ে ভারতীয় জনতা পার্টি এই মতুয়াদের একের পর এক নির্বাচনে ভোট নিয়েছে, কিন্তু একেবারে অন্তিম লগ্নে এসেও এসআইআর শেষ লগ্নে এসেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি বা আশ্বাস দেওয়ার পরেও নাগরিকত্ব দিতে পারেনি। সেই জায়গা থেকে এই মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ জন্মেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, তা থেকে কিন্তু এই নির্বাচনে এই মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টির জমিতে ধস নামতে পারে, সেখানে তৃণমূল কংগ্রেস তাদের পুরনো জমি উদ্ধার করতে পারে। তেমনটাই ইঙ্গিত উঠে এসেছে আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে। তো বাকি দেখা যাবে আগামী 4 তারিখে। আপাতত আমরা যে জনমত সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম তা সম্পর্কে আপনাদের কি মতামত? আপনারা যদি এই মতুয়া মেজরিটি বিধানসভা কেন্দ্রের কোনো আসন থেকে এই প্রতিবেদন দেখে থাকেন তাহলে আপনাদের কি মতামত তা অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। তবে ওই বললাম আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।